আজকের গল্প ঈশিতা রহমান সানজিদা রচিত পরিচান। গল্প পাঠে আমি জয়ন্তী। বিতৃষ্ণায় ভরে উঠেছে পরীর কোমল মন। বিষাক্ত ধোঁয়া যেন সারা ঘরে ছড়িয়ে পড়েছে, যার দরুন শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে পরীর। আর কত ভাবে সে আজ ভাঙবে। তাইরও শেষমেশের সাথে যুক্ত ছিল। বিশ্বাস করতে চাইছে না পরীর মন। যাকে এতটা ভালোবাসলো এবং যার থেকে এত ভালোবাসা পেল, সেই কিনা পরীকে খুন করার জন্য বিয়ে করলো। পরক্ষণে পরীর মনে হলো, সায়ের ওকে সত্যি ভালোবেসেছে তো, নাকি ওটাও ওর অভিনয় ছিল মাত্র। সায়ের কথা ভেবে কেঁদে উঠল পরী। নিজেকে আর দমন করা ওর পক্ষে সম্ভব নয়। একসময় সে সাহসী ছিল, কিন্তু ওই পুরুষটার জন্য যে একজন নরম এবং ভালোবাসাময় নারীতে পূর্ণ হয়েছিল, সে ভালোবাসার কাছে যে পরী আজ প্রতারিত। এত ষড়যন্ত্রের মধ্যে সায়েরের নামটা থাকা কি খুব দরকার ছিল? এই নামটা বাদ দিলে কি খুব ক্ষতি হতো? কোনো যুদ্ধ তো হতো না, পৃথিবী ধ্বংসও হতো না। সবশেষে কেন এই নামটা নিল নওশাদ? সব ভাবনার মাঝে চোখের পানি ফেলছে পরী। মনে হচ্ছে ওরা মারার আগেই পরীর দম বন্ধ হয়ে মরে যাবে। এমন আপনজন থাকার থেকে মরে যাওয়াই উত্তম। পরীকে এবারে কাঁদতে দেখে নওশাদ আর কবির কোনো কথা বলে না। চুপ থেকে পরীকে একটু সময় দিল। পরী কান্না শেষ করে বলল, আর কি কি বাকি আছে সব জানতে চাই আমি। নওশাদ আফসোসের সুরে বলল, তোমাকে এভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে পরী। কত ভালোবাসলে তুমি সায়েরকে, কিন্তু সে তোমাকে ধোঁকা দিয়ে মোটেও ভালো করেনি। আমি সব জানতে চাই, তারপর কি হয়েছিল? সবকিছুতে সম্পানের হাতটা বেশি ছিল। সে বিন্ধুর সাথে ভালোবাসার নাটক করে তোমার সব খবর আমাদের কাছে দিত। তোমাকে সর্বপ্রথম হত্যা করার দায়িত্ব পড়ে সায়েরের উপর। সম্পান আর বিন্দুর সাথে রাত্রিবেলা তুমি নদীতে ঘুরতে যেতে, সেটাও সম্পান সায়েরকে বলেছিল। তারপর পরিকল্পনা অনুযায়ী তোমাকে মারতে সায়ের সেদিন গেল। কথা ছিল সেদিন বিন্দু আর তোমাকে খুন করে নদীতে ভাসানো হবে, কিন্তু সায়ের পারল না তোমাকে মারতে। সে পরিষ্কার বলে দিল তার পক্ষে তোমাকে হত্যা করা সম্ভব নয়। কারণটা সেদিন সায়ের বলেনি। তবুও তোমার বাবা সায়েরকে কড়া হুকুম দেন, তাতেও লাভ হলো না। শেষে ঠিক হলো আমার সাথে বিয়ে হবে তোমার। তারপর আমি তোমাকে হত্যা করব। এছাড়া তোমাকে হাতে পাওয়ার কোনো উপায়ই ছিল না। সেটাও ভেস্তে দিল সায়ের। কেন জানি আমার মনে হয়েছিল সায়ের তোমাকে বাঁচানোর চেষ্টা করছে। আমার সন্দেহটাই ঠিক ছিল। আমি কলপারে এমনি এমনি পড়িনি। সায়ের পরিকল্পনা করেই সাবান মেখে রেখেছিল, আর আমি পা পিছলে পড়ে যাই। পরে সব জানাজানি হলে আমার আর সায়েরের মধ্যে কথা কাটাকাটি হয় অনেক। তোমার বাবা নিশ্চুপ থাকলেও তোমার কাকা সায়েরকে অনেক বকাবকি করেন। যেদিন তোমরা কবির ভাইয়ের বাড়িতে গেলে, ওই দিন সব কিছুই পরিকল্পনার মতো হয়েছে। আমাদের মাঝে ইচ্ছাকৃতভাবে ঝগড়া হয়, এবং সেদিন তোমাদের গাড়ির সামনে আমাদের লোকই যায়। ওই দিন কথা ছিল সায়ের ওদের হাতে তোমাকে তুলে দেবে, কিন্তু না, সায়ের আবারও পাল্টি খেলো, তোমাকে বাঁচিয়ে নিল। ইচ্ছে করছিল সায়েরকে তখনই শেষ করে দিই, কিন্তু পারলাম কই। এর মধ্যেই আরেক ঝামেলা ঘাড়ে এলো। শহরের ডাক্তার 3 জন এসে হাজির হলো। তখন তোমরা ঠিক করেছিলে পশ্চিমের জঙ্গলে বিন্দু আর সম্পানের বিয়ে দেবে। সবাই ঠিক করা ছিল সেদিন। সেবার আর সায়েরকে পাঠানো হলো না। শহরের ডাক্তারদের দিয়ে যাত্রা দেখতে পাঠানো হলো। কিন্তু এখানেও গন্ডগোল হয়ে গেল। বিন্দু যখন তোমাদের অপেক্ষা করছিল, আমরাও দূর থেকে ওত পেতেছিলাম। কিন্তু আমাদের ছেলেদের তখন বাসনা হলো বিন্দুর প্রতি। কি আর করার, সবার ইচ্ছা পূরণ করতেই হলো। তবে সম্পান তখন ছিল না। ও যখন এলো, বিন্দু তখন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছিল। বিন্দুর ওই অবস্থা দেখে সেদিন সম্পানের ভয়ঙ্কর রূপ দেখেছিলাম।
তখনই আমাদের দলের দুজনকে ছুরির আঘাতে শেষ করে দিয়েছিল। পরে বুঝতে পারলাম সম্পান মিথ্যে না, সত্যি সত্যি বিন্দুকে ভালোবাসতো। অভিনয় করতে গিয়ে বিন্দুকে সে সত্যি ভালোবেসে ফেলেছিল। এজন্য সম্পান বারবার বলছিল বিন্দুর যাতে ক্ষতি না হয়, ওরা যেন শুধু তোমাকেই হত্যা করে। তবে বিন্দু রাতের আধারে থাকা মানুষগুলোর কথা জানতেও পারল না। সম্পান বিন্দুকে নিজের হাতে খুন করে, যাতে পরবর্তীতে বিন্দুর নিজের প্রতি ঘৃণা না হয়। বিন্দু যাতে জানতে না পারে সম্পানও এসবের মধ্যে ছিল। তারপর খড়ের গাদায় কেরোসিন ঢালা হয়, হিন্দি রীতিমতো পোড়ানো হবে। এর মাঝে তুমি চলে এলে। আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম জঙ্গলের সামনে থেকে, কিন্তু তুমি এলে পেছনের দিক দিয়ে এবং পালিয়েও গেলে। আমাদের সব পরিকল্পনা আবারও বিফলে গেল। পরে খবর পেয়ে সায়ের ছুটে এলো এবং বিন্দুকে যারা ধর্ষণ করলো তাদের সবাইকে মেরে দিল তোমাদের ওই বাগান বাড়িতে নিয়ে। সায়ের বেশি বাড়াবাড়ি করেছিল সেদিন, তাই তোমার বাবা সায়েরকে অনেক কথা শোনায়। এর মধ্যে আরেকটা ভুল হয়ে গেল। সায়েরের পিছু নিয়ে শেখর সব সত্য জেনে গেল। পরের দিন তোমাকে দেখে সে তোমার প্রেমে পড়ে গেল এবং তোমার বাবাকে এক প্রকার হুমকি দিল যাতে তোমার সাথে শেখরের বিয়ে দিয়ে দেয়। এটা তোমার বাবা মেনে নিতে চায়নি। তখন গ্রামে এমনিতেই বিন্দু খুন হয়েছে, পুলিশ এসেছে, তাই শেখরকে যেতে দেওয়া হলো। সময় নেওয়া হলো বিয়ের জন্য। বিয়ের দিন ওদের গাড়ি দুর্ঘটনা আমরাই করেছি এবং ফাঁসিয়ে দিয়েছি নাইমকে। বেচারা নির্দোষ, কিন্তু তবুও জেল খাটছে। শেখর যেদিন জমিদার বাড়িতে এলো তারপর প্রাণ নিয়ে আর ফিরতে পারেনি। জানতাম শহরে ফিরে শেখর সব পুলিশকে বলে দেবে, তাই ওর কিচ্ছা খতম করে দিলাম। তবে এরপর বিশ্বাসঘাতকতা করে সম্পান। সে পুলিশকে সব বলতেই যাচ্ছিল, কিন্তু তা পারেনি। বিন্দুকে যে ডালে ঝুলিয়ে দিয়েছিলাম ঠিক সেই ডালেই সম্পানকে মেরে ঝুলিয়ে দেই। সবাই ভাবলো সম্পান আত্মহত্যা করেছে। ব্যাস, এভাবেই একটা ভালোবাসার সমাপ্তি ঘটল। কিন্তু পালক, ওই মেয়েটা নির্দোষ ছিল। কি দোষ ছিল ওর? একটু ভালোবাসাই তো চেয়েছিল সায়েরের কাছ থেকে, কিন্তু সায়ের তাকে মৃত্যু উপহার দিল। কানাইকে মারার পরিকল্পনা করছিল সেদিন সায়ের, কেননা তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে কানাই ওত পেতেছিল সময় মতো তোমাকে সব সত্য বলে দেবে। তাই সত্য গোপন করতে কানাইকে মারার কথা চলছিল। ওই দিন পালক সব শুনে ফেলে, তবে সেও শেখরের মতো ফায়দা ওঠালো। সায়েরকে বলল ও যদি পালককে বিয়ে করে তাহলে কাউকে সত্যি বলবে না। সায়েরের আবার মাথা গরম ছিল খুব। তোমাকে খুন করতে না পারায় সেদিন অনেক কথা শুনতে হয়েছিল ওকে। তাই মাথা গরম করে সায়ের নিজের হাতে পালককে পানিতে চুবিয়ে মেরে ফেলে। কিন্তু সমস্যা হলো যখন জানতে পারলাম পালক সাঁতার জানে, তাই আমরা আগেই পালকের বাবা মায়ের কাছে যাই এবং তাদের হুমকি দিয়ে মুখ বন্ধ করি। কিন্তু কতদিন আর ওদের চুপ করানো যায়, তাই তাদেরকেও মারতে হলো। আমি তখন সচল ছিলাম, তাই খুনগুলো আমিই করি। জানো তো পড়ি, সায়েরের থেকে খুন করার নেশা আমার অনেক বেশি। রক্ত দেখার মজাই আলাদা। সায়েরের সাথে তোমার বিয়ে দেওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু সায়ের নিজেই বিয়ের দিন বলে সে তোমাকে বিয়ে করবে এবং ওর গ্রামে নিয়ে গিয়ে হত্যা করবে। আমি বিশ্বাস করিনি ওর কথা। তোমার বাবাকে বারণ করেছিলাম, কিন্তু তিনি শুনলেন না। বিয়ে দিয়ে ওই রাতেই তোমাদের পাঠিয়ে দিল নবীনগর। এরপর দিনের পর দিন যায়, কিন্তু সায়ের তোমাকে মারে না। অনেক চিঠি যায় সায়েরের কাছে, এ উত্তর দিত না। শেষ চিঠি পেয়ে সায়ের এখানে আসে এবং বলে দেয় সে তোমার সাথে থাকতে চায়, আমাদের সাথে সে আর কাজ করবে না। আমাদের ধোঁকা দিয়ে সায়ের তোমাকে নিয়ে সুখে থাকবে, হে তো মানা যায় না। তাই জুম্বানকে দিয়ে মিথ্যে বলে তোমাকে এখানে আনালাম এবং আজ তোমাকে মরতে হবে পরি। সায়েরকে শাস্তি দিতে হলে তোমাকে মরতে হবে। আমি জানি সায়ের নিজ থেকে তোমাকে আমাদের হাতে তুলে দেবে না, তাই ছলচাতুরির আশ্রয় নিতেই হলো। পরি চোখ বন্ধ রেখেই সব শুনছিল এতক্ষণ। এখনো চোখ খুলছে না সে।
মনে হচ্ছে চোখ খুললেই শায়েরকে দেখতে পাবে এবং শায়ের এসেই ওর গলায় ছুরি চালিয়ে দেবে। পরি সেই মৃত্যুটা নিতে পারবে না। বিন্দুকে এই মুহূর্তে মনে পড়ছে। না জানি ওই রাতটা ওর কিভাবে কেটেছে। নিজের প্রিয় মানুষটার খারাপ রূপটা দেখে মরতে পারেনি বিন্দু, কিন্তু পরি তো শায়ের আসল রূপটা জেনে গেছে। মরতে ওর ভীষণ কষ্ট হবে। পরি চোখ খুলে নওশাদের দিকে তাকিয়ে বলল, আমার হাতের বাঁধন খুলবেন না। আমাকে মারার সময় ভুলেও আমার হাত খুলবেন না, তাহলে আমার মৃত্যুর সাথে সাথে আর কার মৃত্যু হবে তা বলা মুশকিল। বাহ, তোমার তেজ দেখছি বেড়ে গেছে। তোমাকে তো ছাড়া যাবেই না। নওশাদ, চল এখন। পরীকে পরপারে পাঠানোর সময় এগিয়ে আসছে। নওশাদ লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল। খোঁড়াতে খোঁড়াতে সে চলে গেল। কবিরও চলে গেল। আর কিছু জানানোর নেই পরীকে। এখন এখানে না থাকাই ভালো। পরীকে একা ছেড়ে দিল ওরা। আফতাব আর আখির বাগান বাড়িতে এসে পৌঁছলো মাত্র। ওদের জন্যই সবাই অপেক্ষা করছিল। আফতাবের হুকুম না পাওয়া পর্যন্ত পরীর গায়ে ফুলের টোকাও কেউ দিতে পারবে না। বাহিরে কড়া পাহারা। বাগান বাড়িটার চারপাশে জঙ্গলে আবৃত। আশেপাশে কোনো ঘরবাড়ির নিশানাও নেই। তাছাড়া মুঘল আমলের এই বাড়ির ভেতরের কোনো শব্দ শোনা কারো পক্ষেই সম্ভব না। আফতাব আসতেই কবির এগিয়ে গেল, বলল, যা করার তাড়াতাড়ি করতে হবে। পরীকে দিয়ে বিশ্বাস নেই। ওই মেয়েটা চতুর বেশি। কি জানি কখন আমাদের উপর আক্রমণ করে বসে। ডাক্তার আসতে একটু সময় লাগবে, তাই আমাদের অপেক্ষা করতে হবে। নওশাদ গর্জে উঠে বলল, হোক দেরি, আগে পরীক্ষা শেষ করে দেই, তারপর ডাক্তার আসুক, সমস্যা নেই। বেশি বোঝো না তুমি। আগে ডাক্তার আসুক, পরে সমস্যা হলে তুমি সামলাবে। আপনি এখনো আমার কথা শুনছেন না। আমার কথা শুনলে আজ এই দিন দেখতে হতো না। পরীকে আরো আগেই শেষ করে দিতাম। এই খোড়া পা নিয়ে কি করবে তুমি? চুপচাপ বসে থাকো। অপমানিত হয়ে নওশাদ চুপ করে গেল। আফতাব প্রায়ই এই কথা বলে অপমানিত করে ওকে, কিন্তু এজন্য তো নওশাদের কোনো দোষ নেই। শায়েরের জন্য সব হয়েছে, তাই ওর ক্ষোভ এখনো রয়ে গেছে। নিজেদের মধ্যে ঝগড়া করলে ক্ষতি হবে, তাই আফতাব সব সময় সবাইকে শান্ত রাখার চেষ্টা করে। কথার মাঝে একজন রক্ষী এসে খবর দিল শায়ের এসেছে। মুহূর্তেই সবার চোখে মুখে আতঙ্ক দেখা দিল। এত তাড়াতাড়ি তো শায়েরের আসার কথা না। সে ব্যবস্থা আফতাব করেই রেখেছে। তাহলে শায়ের এখানে পৌঁছলো কিভাবে তা ভেবে পাচ্ছে না। নওশাদ রেগে আগুন। সে বলল, এর জন্যই বলেছিলাম সব তাড়াতাড়ি করতে, সব কিছু বিফলে গেল। কবির ছুট লাগালো পরীর কাছে। দড়িটা নিয়ে ফাঁস লাগালো পরীর গলাতে। হঠাৎ কবিরের এহেন কাণ্ডে অবাক হলো না পরী। মৃত্যুর জন্য সেও প্রস্তুত ছিল। কয়েক সেকেন্ডের ব্যবধানেই শায়ের সেখানে প্রবেশ করে এবং কবিরকে এলো পাথারে ঘুষি মারতে থাকে। কয়েক মুহূর্তে কি হয়ে গেল পরী বুঝে উঠতে পারল না। গলায় ফাঁস লাগার আগেই শায়ের তাকে বাঁচিয়ে নিয়েছে। শায়ের টেবিল থেকে একটা ছুরি এনে চেপে ধরে কবিরের গলায়। চোখ তুলে শায়েরের চোখে চোখ রাখে কবির, যেন আগ্নেয়গিরির লাভা ওই চোখে। কবির বুঝল এই মুহূর্তে যদি শায়ের ওকে শেষ করেও দেয়, কেউ ওকে কিছু বলতে পারবে না। শায়েরের ভয়ঙ্কর রূপ কবির দেখেছে, কিন্তু এতটা ভয়ানক হতে সে দেখেনি। শায়ের রুষ্ট চিত্ত কণ্ঠে বলল, সাহস অনেক দেখিয়েছিস তুই। তোকে মারলে কেউ আমার গায়ে সূচো ছোঁয়াতে পারবে না, এটা জেনেও আমার পরিজনের দিকে হাত বাড়ানোর সাহস তোর কিভাবে হলো? ধারালো ছুরির সামান্য ছোঁয়াতেই কবিরের গলার চামড়া কেটে রক্ত ঝরতে লাগলো। সবাই ততক্ষণে চলে এসেছে। আফতাব হুঙ্কার ছাড়ল, বলল, শায়ের, কবিরকে ছাড়ো। হাত থেকে ছুরি ফেলে দিল শায়ের।
আফতাবের দিকে না তাকিয়ে সে এগোলো পরীর দিকে। হাত এবং পায়ের বাঁধন খুলতে খুলতে বলতে লাগলো, আমার সাথে গলাবাজি করবেন না। আপনার মতো শত জমিদারের মস্তিষ্ক এই শেহরান হাতের মুঠোয় নিয়ে ঘোরে। আমার সাথে চালাকি করার চেষ্টাও করবেন না। যদি আমার পরিজনের কিছু হয়ে যেত তাহলে আপনারা ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতেন। তাই মুখটা বন্ধ রাখুন। আফতাব চোখ বুজে শায়েরের কথাগুলো হজম করে নিল। শায়েরের কথা আফতাবকে মানতেই হবে, কেননা আফতাবের দুর্বল স্থানগুলো শায়েরের জানা। না হলে শায়েরকে সে কবেই মেরে দিত। পরীর বাঁধন খুলে হাত ধরে পরীকে দাঁড় করালো শায়ের। পরী শায়েরের হাত থেকে হাত সরিয়ে পিছিয়ে গেল। লম্বা টেবিলের সাথে পিঠ লাগিয়ে দাঁড়ালো পরী। শায়ের সাথে সাথেই পরীর কাছে গিয়ে বলল, আপনি ঠিক আছেন পরীজান? চিন্তার কারণ নেই, আমি এসে গেছি। চলুন আমরা ফিরে যাই। পরী মৃদু ধাক্কা দিয়ে শায়েরকে দূরে ঠেলে সরিয়ে দিল। বলল, ছবেন না আপনি আমাকে। যে হাতে আমাকে হত্যা করতে চেয়েছিলেন এই হাত দিয়ে স্পর্শ করবেন না আমাকে। শায়ের নওশাদের দিকে তাকালো, সাথে নওশাদের চোখের ভাষাও বুঝে গেল। নওশাদ পরীকে সব সত্য জানিয়ে দিয়েছে। তাই শায়ের শান্ত স্বরেই বলল, যা বলার বাড়িতে গিয়ে বলবেন, আপাতত এখান থেকে চলুন। এবার পরী প্রতিক্রিয়া করে না, চুপচাপ পা বাড়ায় শায়েরের সাথে। কবির বসা থেকে উঠে দাঁড়ালো। গলায় হাত দিয়ে রক্ত দেখে সে ভীষণ রেগে গেল। কিন্তু এই রাগটা যেন চিরকালের জন্য থেমে গেল, কারণ আচমকাই কবিরের গলার ভেতরে ছুরি গেঁথে দিয়েছে পরী। শ্বাস টেনে নিতেও পারল না কবির, মেঝেতে ধপাস করে পড়ে গেল। গলা দিয়ে বয়ে গেল রক্তস্রোত। পরী শান্ত মেজাজে কবিরের গলায় ছুরি বসিয়েছে, যা কারো মাথাতেই আসেনি, এমনকি শায়েরেরও না। নওশাদ ভেবেছিল এত কিছু জানার পর পরী ভেঙে পড়বে, কিন্তু তা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে পরী নিজেকে আরো শক্তিশালী করে দাঁড় করিয়েছে। যখন টেবিলের পাশ ঘেঁটে পরী দাঁড়িয়েছিল তখনই ছুরিটা হাতে নিয়েছিল এবং সুযোগ বুঝেই কাজে লাগিয়েছে। কবিরকে আঘাত করে পরী আর এক মুহূর্তও দেরি না করে পা বাড়ালো নওশাদের দিকে। তবে নওশাদ একটু দূরে থাকার কারণে সে সতর্ক হয়ে গেল। শায়ের নিজেও পরীকে জাপটে ধরে, টেনে সবার থেকে দূরে নিয়ে আসে, কিন্তু পরী হাত পা ছুটোছুটি করছে। শায়ের বলল, ছুরিটা ফেলে দিন পরীজান, আপনার লেগে যাবে। একটু শান্ত হন। আরুন আমাকে, ওকে না মারতে পারলে আমার রক্ত ঠান্ডা হবে না। আফতাব চেঁচিয়ে বলে, এখনো সময় আছে শায়ের, পরীকে শেষ করে দাও, না হলে ও তোমাকেও ছাড়বে না। আফতাবের কথাতে পরী স্থির হয়ে গেল। হাত থেকে ছুরিটা আপনা আপনিই পড়ে গেল। সে বলল, কেমন পিতা আপনি যে নিজ কন্যাকে হত্যা করতে চাইছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার উপর আপনার কিসের ক্ষোভ? মেয়ে হয়ে যদি বাবাকে খুন করার ইচ্ছে পোষণ করো, তাহলে আমি বাবা হয়ে কেন পারবো না? আমি কবে আপনাকে খুন করতে চাইছি? আমি তো আপনাকে হত্যা করার কথা কখনো চিন্তাও করিনি। এখন তো করতে চাইবে, সেটা আমি জানি। সোনালির মতো তুমিও আমাকে মারতে চাইবে, তাই আগেই তোমাকে সরিয়ে দিতে চেয়েছিলাম। সোনা আপা আপনাকে মারতে চেয়েছিল, কিন্তু কেন? আফতাব কথা বলল না, তবে নওশাদ বলে উঠল, তোমার বাবার যে সাম্রাজ্যের লোভ পরী, তা পেতে সে নিজের আপনজনদের বিসর্জন দিতেও পিছপা হবে না। আফতাব রাগান্বিত চোখে নওশাদের দিকে তাকালো। নওশাদ সেদিকে গুরুত্ব না দিয়ে অন্যদিকে মুখ ঘোরায়। পরী তো জেনেই গেছে, এতটুকু জানলে ক্ষতি কি? কি এমন লোভ আপনার যে নিজের মেয়েদের হত্যা করতে হবে? অল্প কিছু নিয়ে কি সুখে থাকা যায় না? যে লোভে এত পাপ করছেন, পরকালে গিয়ে কি জবাব দিবেন? ইহকালে সুখ পেলে পরকালেও পাবো, আমাকে নিয়ে তুমি এসব ভেবো না। মূর্খ পিতা আপনি।
ইহকাল পরকালে আকাশ পাতাল তফাত। তবে একটা কথা শুনে রাখুন, যদি আমি বেঁচে থাকি তাহলে আপনি বাঁচবেন না। সাম্রাজ্যের লোভ আপনার, আর আমার প্রতিশোধের আক্রোশ। কার জয় হয় দেখা যাবে। আমি নিশ্চিত এই যুদ্ধে আমার প্রাণ হারাবো আমি, কিন্তু রক্তারক্তি ছাড়া আমি মরব না। ভুলে যাবেন না, আপনার রক্ত আমার শরীরে আছে, তাই আপনার মতো তলোয়ার আমিও চালাতে পারি, আর আমার লক্ষ্য কখনো বিফলে যাবে না। আফতাব গর্জে ওঠে। তার সামনেই মৃত্যুর হুমকি দিচ্ছে তারই মেয়ে, আর তিনি শুনছেন। শায়েরকে সে বলে, পরীকে রেখে চলে যাও শায়ের, না হলে আজ তোমাকেও শেষ করে দেব। আফতাবের কথা শুনে শায়ের হাসল। এক হাতে পরীকে জড়িয়ে ধরে সোজা হয়ে দাঁড়ালো। বলল, আপনার কোনো চামচার সাহস নেই আমাকে ছোঁয়ার। এসব বলেই নিজেকে হাসির পাত্র বানাবেন না। চলুন পরিজান, আমাদের যেতে হবে। শায়ের পরীর হাত ধরে সবার সামনে দিয়েই বাগান বাড়ি ত্যাগ করল। সব রক্ষীরা শায়েরকে আটকানোর পরিবর্তে তাকে যাওয়ার রাস্তা করে দিল। কিছুটা দূরে এসে পরীর শক্তি যেন সব শেষ হয়ে গেল। সে মাটিতে বসে পড়ল। শায়ের পরীর হাত ছেড়ে দিল। পরী চিৎকার করে কাঁদছে। বোরখার নেকাবটা টেনে খুলে ফেলেছে সে। জীবনের এতগুলো বছর সে ভুল মানুষদের সাথে কাটিয়েছে, সেটা ভাবতেই ঘৃণা বাড়ছে ওর। মাটিতে বসে সে হাত পা ছুড়ছে আর কাঁদছে। জ্যোৎস্নার আলোতে ভরে গেছে চারিদিক। চাঁদের আলো সবারই প্রিয়, কিন্তু সময় যেন সবকিছুতেই আজ বিষ ঢেলে দিয়েছে। নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে পরীর। কিছুক্ষণ ওভাবে বসে থেকে উঠে ছুট লাগালো পরী। শায়ের পরীকে দাঁড়াতে বলছে আর ছুটছে। পরী ছুটে গেল সোনালীর কবরের কাছে। কবরের মাটি আঁকড়ে ধরে মাথা রাখে মাটিতে। এই রাস্তা দিয়ে কত চলাফেরা করেছে, অথচ পরী জানতেও পারল না এই কবরটা ওর প্রিয় মানুষটার। রাখাল একদম গাছের সাথে হেলান দিয়েই বসেছিল। পরীকে এইভাবে কাঁদতে দেখে সে হতভম্ব হয়ে গেল। হামাগুড়ি দিয়ে এসে পরীর পাশে বসে ওকে দেখার চেষ্টা করে। পরী আগের মতোই কাঁদছে। রাখাল পরীকে মৃদু ধাক্কা দিতে দিতে বলে, কান্দস কেন তো? রানীর ঘুম হয় না যাইব? পরী মাথা তুলে রাখালের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ঠোঁট ভেঙে আবারও কেঁদে দিল। সে বলল, আমার ঘুম কখনোই ভাঙবে না। যদি কানলে ঘুম ভাঙতো তাহলে বিশ্বাস করো আমি অনেক কাঁদতাম। তুমি কেন আপাকে বাঁচাতে পারলে না? আমার আপা কত কষ্ট নিয়ে দুনিয়া জানলো। রাখাল পরীর কথার অর্থ বুঝল না, বোঝার চেষ্টাও করল না। সে আপন হস্তে সোনালীর কবরে হাত বোলাচ্ছে। কোন পাপের শাস্তি তুমি ফেলে আপা? ওই পিশাচগুলো তোমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি তোমার কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি ওদের শাস্তি দেওয়ার চেষ্টা করব। আর যাই হোক না কেন, নওশাদকে না মারা পর্যন্ত আমি শান্ত হব না। তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নিবই। মৃত্যুর পরেও বিধাতার কাছে আর্জি জানাবো তোমার হত্যাকারীর শাস্তির জন্য। চোখের পানি দুহাতে মুছে নিল পরী। শক্ত কণ্ঠে বলল, দোয়া করো আপা, তোমার পরী যেন সব কাজে সফল হয়। তোমার ছোট্ট পরী আজ অনেক বড় হয়ে গেছে, ভালো খারাপ আজ বুঝেছে, প্রতিশোধের মানেও জানে। তোমার পরী কখনো ভেঙে পড়েন আর ভাঙবেও না। তোমার পরী হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে। আবারও চোখ মুছে উঠে দাঁড়ালো পরী। পেছনে ফিরতে সে শায়েরকে দেখল। শায়ের এতক্ষণ পরীর কথাই শুনছিল। পরীর চাহনি স্থির। শায়ের তা অন্ধকারে উপলব্ধি করতে পারল না। তবে শায়ের এটা বুঝতে পারল যে আজকের পরী সম্পূর্ণ নতুনভাবে তৈরি। শায়েরের জন্য তার মনে একটুও ভালোবাসা নেই। শায়ের পরীর দিকে এগোলো না, পরী নিজেই আসলো। জমিদার বাড়ির দিকে যাচ্ছে পরী।
সায়র বলে উঠল, ওখানে যাবেন না পরিজান, আমার সাথে ফিরে চলুন। ফিরে তাকালো পরি। আপনার ভাবনা অসাধারণ, কিন্তু আমি ফিরে যাব না। আমার প্রতিশোধ না নিয়ে আমি কোথাও যাব না। আপনি একা একটা মেয়ে হয়ে ওদের সাথে কিছুতেই পারবেন না, সেটা আমি জানি। তবুও প্রতিশোধ না নিয়ে আমি পিছপা হব না। আপনি চলে যেতে পারেন। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না পরিজান। চলুন, আমরা অনেক দূরে চলে যাই। আমরা ভালো থাকবো সেখানে। বাহ, কত সহজে কথাগুলো বলে দিলেন। আপনার মতো পাপিষ্ঠরা সব কিছুকে সহজভাবেই নেয়, কিন্তু আমার পক্ষে তা মেনে নেওয়া সম্ভব না। আমার ভালোবাসা দেখেছেন, কিন্তু এবার আমার ঘৃণা দেখবেন। আপনার পরিজন আপনাকে কতটা ঘৃণা করে তা এবার আপনি দেখবেন। সায়র পরীর কাছে আসলো। পরীর হাত দুটো নিজের বুকে চেপে ধরে বলল, আমি দোষী, আমি পাপী, আমি শাস্তির যোগ্য। আপনি আমাকে শাস্তি দিন, আমাকে জড়িয়ে ধরেই শাস্তি দিন। আমি সব মাথা পেতে নেব, কিন্তু আমার থেকে দূরে সরে যাবেন না। পরি ধাক্কা দিয়ে সরিয়ে দিল সায়রকে। চিৎকার করে বলল, আপনার ছোঁয়া বিষাক্ত লাগছে আমার কাছে। আমি মানতে পারছি না আপনিও সবার মতো আমাকে মারতে চেয়েছিলেন। যদি আমাকে মারতেই চান তাহলে আগেই মেরে ফেলতেন। কেন আমার ভেতরে ভালোবাসার জন্ম দিলেন? কেন আমার অনুভূতির সাথে নোংরামো করলেন? অনুভূতি, ভালোবাসা কখনো নোংরা হয় না পরিজান। নোংরা হয় মানুষ। আমার ভালোবাসা নোংরা না পরিজান। সায়রের কথার পিঠে কথা না বলে পরি হেঁটে চলল। সায়রও পরির পিছু নিল। অন্দরের উঠোনে এসেই বোরকাটা খুলে ছুঁড়ে ফেলে দিল পরি। মালা এখনো বারান্দায় বসেছিল। পরীকে নিয়ে যাওয়ার পর মালা আর নিজ ঘরে যায়নি। পরীকে দেখে মালা ছুটে এলো। মেয়ের দু গালে হাত রেখে সারা মুখে চুম্বন করে বুকে জড়িয়ে ধরল। মায়ের উষ্ণতা পেয়ে পরি চোখের জলে বুক ভাসালো। মালা কেঁদেই যাচ্ছেন পরীকে জড়িয়ে ধরে। রূপালী নিজ ঘর থেকে দৌড়ে এসে মালা সহ পরীকে জড়িয়ে ধরে। তিনজন মিলে অশ্রু বিসর্জন দিচ্ছে। ভারী হয়ে উঠেছে সারা অন্দর। রূপালী নিজের চোখ মুছে বলে, পরি, তুই সায়রের সাথে চলে যা, ভালো থাকবি। আমি যাব না আপা, ওদের শাস্তি না দিয়ে যাব না। কার সাথে যেতে বলছো আমাকে? যে কিনা আমাকে খুন করার জন্য বিয়ে করেছে। আমি সব জানি, কিন্তু বিশ্বাস কর, সায়ের তোকে বাঁচানোর জন্য মিথ্যে বলে তোকে বিয়ে করেছে। ও তোকে ভালোবাসে অনেক। তুই ওর সাথে ভালো থাকবি। পরি রূপালীর কথার পিঠে কথা না বলে কুসুমকে ডাকলো। কলপাড়ে গিয়ে কুসুমকে বালতি ভরতে বলে নিজ কক্ষে চলে গেল। কিছুক্ষণ পর পরি কলপাড়ে গিয়ে বসলো। কুসুম তখনও ছিল ওখানে। পরি কুসুমের দিকে তাকিয়ে বলল, আমি না বলা পর্যন্ত তুই এখানেই থাকবি। কুসুম মাথা নাড়ে। পরীকে আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে কুসুমের কাছে। ভেজা চুলগুলো লেপ্টে আছে ঘাড় গলা দিয়ে। ঠান্ডা পানি শরীরে পড়তেই কেঁপে কেঁপে উঠছে পরি। ঠোঁট দুটো নীল হয়ে আসছে। তবুও ইচ্ছে মতো পানি ঢেলে শান্ত হলো পরি। ভেজা কাপড় ছেড়ে সিঁদুর রাঙা শাড়ি গায়ে জড়িয়ে ঘরে গেল। রায়রা তখন পরির আসার অপেক্ষাতেই ছিল। পরীকে দেখে সে থমকে গেল। পরীর নতুন সৌন্দর্য প্রতিদিন আবিষ্কার করে সে। আজও করল। তবে আজ যেন ভয়ানক সুন্দর লাগছে পরীকে। চুল মোছেনি, শাড়িটা ভিজে গেছে পানিতে। সায়ের গামছা এনে পরীর কাছে এগিয়ে আসতেই হাত উঁচিয়ে থামিয়ে দিল পরী। বলল, আমার থেকে দূরে থাকবেন, আমার সহ্য হয় না আপনাকে। তবু আমি আপনার কাছে আসবই। আপনার কাছে আসা আটকাতে পারবেন না আপনি। যদি আমাকে মেরে ফেলেন তাহলেই আমাদের দূরত্ব বাড়াতে পারবেন। বলা বাহুল্য যে আপনাকে আমি ক্রোধের তাড়নায় মেরে ফেলতেও পারি, কিন্তু আমি নিজেকে যথেষ্ট সংযত রাখার চেষ্টা করব। আপনাকে বাঁচতে হবে। দুনিয়াতেই আপনি বেঁচে থাকার শাস্তি পাবেন।
আমার আপনার দূরত্ব আপনাকে শাস্তি দিবে। স্যার কিছুক্ষণ তাকিয়ে রইল পরীর দিকে। কোনো ভালোবাসা নেই আজকে পরীর মাঝে। পাপ সব কিছু দিয়েও আবার কেড়ে নেয়। স্যার আজকে তার প্রমাণ পেল। কাছে থেকেও আজ পরী যেন অনেক দূরে। স্যার জানে না আদেও কোনোদিন এই দূরত্ব মিটবে কিনা। দীর্ঘশ্বাস ফেলে স্যার বলে, আমি খুন করে যদি পাপী হই তাহলে আপনিও পাপী। সুশীলকে হত্যা করে আপনিও পাপী। এটা মানতে পারবেন? একটা নরপিশাচকে শাস্তি দেওয়া পাপ না। পৃথিবীর বুক থেকে একটা জানোয়ার তো বিদায় হলো। বিন্দুর ধর্ষণকারীদের হত্যা করে তাহলে আমিও পাপ করিনি। তাহলে পালক, এবার বলবেন এটাও পাপ নয়? এই যে শুনছেন, আপনাকেই বলছি, গপ্পবাসুর নিজের স্বাদ বদল করে আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধে 6:30টায় নিয়ে আসতে চলেছে শ্রী হেমেন্দ্র কুমার রায়ের বাড়ি বুড়ো বুট। গল্পটি শুনতে কি ভাবছেন, সাবস্ক্রাইব করতে বলবো? না না, আমি জানি আপনারা গপ্পবাসরকে অনেক বেশি ভালোবাসেন, তাই আমার বলার প্রয়োজন পড়বে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।